আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিল হাসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডাইরেক্ট কস্টিং তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এ অধ্যায়ের প্রথম ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। পয়েন্ট নাম্বার 2, এটা ফেভার অ্যান্ড আনফেভার। শিক্ষার্থীগণ, ফেভার অ্যান্ড আনফেভার এটা বলতে আমরা বুঝি, প্রশ্নপত্রে আমাদের সাপ্লাই দেওয়া থাকবে যে অ্যাকচুয়াল প্রোডাকশন কত হয়েছে এবং মিনিমাম, নর্মাল, বাজেটেড, টার্গেট প্রোডাকশন, এই 4টি ভাষার ভিতরে যে কোনো একটা ভাষা ওখানে ইউজ করা হবে। অর্থাৎ মিনিমাম প্রোডাকশন, নর্মাল প্রোডাকশন, বাজেটেড প্রোডাকশন বা টার্গেট প্রোডাকশন দেওয়া থাকবে। প্রথমে আপনি অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে নর্মাল, মিনিমাম, বাজেটেড, টার্গেট প্রোডাকশন মিল করে নেবেন যে আসলে মিল আছে কিনা। যদি দেখেন যে নর্মাল প্রোডাকশনের থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি অথবা কম হয়, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা হলো আমাদের 2 নম্বর ফরম্যাটের অঙ্ক, যে ফেভার অথবা আনফেভার। প্রোডাকশন যদি অ্যাকচুয়াল প্রোডাকশন যদি বেশি হয়ে যায় তাহলে ফেভারিয়েবল ভেরিয়েন্স অর্থাৎ ফেভার হবে, আর যদি কম হয়ে যায় তাহলে সেটা আনফেভার। এবং ফেভার আনফেভার অঙ্কের ভিতরে আমাদের কীভাবে প্রয়োগ করতে হবে, অবশ্য আমি এখানে লিখে দিয়েছি যে অ্যাকচুয়াল প্রোডাকশন কম হলে সেটা আনফেভার, অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি হলে সেটা ফেভার। 4 নম্বরে লিখেছি কস্ট অফ গুডসেলের সাথে আনফেভার যোগ হবে। 5 নম্বরে কস্ট অফ গুডসেলের সাথে ফেভারিয়েবল ভেরিয়েন্স বিয়োগ হবে। অর্থাৎ যদি ফেভার করে অর্থাৎ প্রোডাকশন বেশি হয়ে যায় তাহলে বিয়োগ করতে হবে, আর যদি কম হয়ে যায় তাহলে যোগ করতে হবে। আচ্ছা, এই ফরম্যাট থেকে আমাদের সর্বোচ্চ 5টা প্রশ্ন হতে পারে। একটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এই ধরনের প্রশ্ন হলে 4 মার্কের আসবে বি পার্টিং। 2 নম্বর হচ্ছে ভ্যালু অফ দ্য ইন্ডিং ইনভেন্টরি। 3 নম্বরে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং। 4 নম্বরে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এবং 5 নম্বরে রিকনসিলেশন। এই 5টি প্রশ্ন আমরা 1 নম্বর ফরম্যাটেও শিখেছি, এখানেও আমাদের একইভাবে আসবে। এখন আসুন আমাদের বইয়ের প্রথমে 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর প্রবলেমটা দেখি। শিক্ষার্থীগণ, আমাদের বইয়ে বিগত পরীক্ষার প্রশ্নগুলি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো আগামীতে আসতে পারে, ঠিক সেইগুলি একই ফরম্যাটে অঙ্ক একত্রিতভাবে, আলাদাভাবে, সুন্দরভাবে সাজিয়ে অ্যান্সার করে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটি অঙ্কের সমাধান ইনশাল্লাহ আপনারা ইউটিউবে পাবেন। তো আপনারা হ্যান্ড নোটটা সংগ্রহ করে খুব দ্রুত আপনারা এই ইউটিউবে ক্লাস দেখুন, আর যখন ক্লাস দেখবেন তখন অবশ্যই হ্যান্ড নোটটা বের করবেন, তাহলে অঙ্কটা মিলিয়ে নিতে পারবেন। দ্য ফলোয়িং ডাটা এখানে বলছে ইজ অ্যাভেলেবেল ফর দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল মাসে কী কী ইনফরমেশন দেওয়া হয়েছে। প্রথম বলা হচ্ছে বিগিনিং ফিনিশ গুডস ইন ইউনিট 4000, এটা ওপেনিং ছিল, সেলস হয়েছে 20000। অ্যাকচুয়ালি প্রোডাকশন ইন ইউনিট 24000, এটা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন, এটা হলো অ্যাকচুয়াল সেল, আর এটা হলো বিগিনিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরি কই? ক্লোজিং ইনভেন্টরি আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে ক্লোজিং ইনভেন্টরির সূত্র আমরা জানি যে ক্লোজিং সমান সমান ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল। তাহলে আসুন, এখানে আমাদের ওপেনিং আছে 4000 আর প্রোডাকশন 24000। 4 আর 24 28000, সেল করা হলো 20000, তাহলে ক্লোজিং থাকলো 8000 ইউনিট। পরের লাইন বলা আছে সেল প্রাইস পার ইউনিট 30 টাকা। এরপরে বলা আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, বলা হলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা, ডাইরেক্ট লেবার 3 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 2 টাকা। এই 3টা স্ট্যান্ডার্ড ভেরিয়েবল বলা হয়, 3টা মিলে একত্রিত বলা হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, কারণ এই 3টা অ্যাবজর্পশনের ভিতরেও আসে আবার ভেরিয়েবলের ভিতরে আসে, এজন্য এই 3টাকে বলা হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। 4 আর 3 7 আর 2 9 টাকা হয়েছে। ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50000 টাকা। নিচে বলা হচ্ছে নর্মাল প্রোডাকশন ইন ইউনিট 50000 ইউনিট। শিক্ষার্থীগণ, নর্মাল প্রোডাকশন দ্বারা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করলে 50000 টাকাকে 50000 ইউনিট দ্বারা ভাগ করলে 1 টাকা পার ইউনিট আসে। তাহলে ভেরিয়েবল রেট 4 টাকা আর 3 টাকা, 7 টাকা 2 টাকা, 9 টাকা, আর এখান থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসবে 1 টাকা, তাহলে হবে 10 টাকা। এই 10 টাকা হবে অ্যাবজর্পশনের রেট, আর 9 টাকা হবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের রেট। আশা করি আপনারা বুঝতে পারছেন। অঙ্ক করার সময় আরও এই বিষয়গুলো বিস্তারিত জানবেন। এবার আসুন ফেভার নাকি আনফেভার।
আমি প্রথমে বলেছি যে নর্মাল প্রোডাকশন খুঁজবেন। নর্মাল প্রোডাকশন উৎপাদন হওয়ার কথা ছিল কত? 50,000। অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে কত? 24,000। তাহলে 26,000 উৎপাদন কম হয়ে গেছে। এই যে কম হয়েছে এটাই হলো আনফেভার। আর যদি বেশি হতো তাহলে হতো ফেভার। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। এবার আসুন অঙ্কের ভিতরে আমরা কীভাবে তৈরি করব এবং কি কি আমাদেরকে চাওয়া হয়েছে আরও কিছু ইনফরমেশন। কমার্শিয়াল এক্সপেন্স মানে মার্কেটিং খরচ। সেলিং খরচ কত? ফিক্সড বলছে 10,000 অ্যান্ড ভেরিয়েবল আছে 10,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফিক্সড আছে 5,000। তাহলে আমাদের এই অ্যাডমিন 5,000 আর এই হলো কমার্শিয়াল 10,000। 5 আর 10 ফিক্সড মার্কেটিং 15,000 আর ভেরিয়েবল মার্কেটিং 10,000। ইনফরমেশন অ্যাভেলেবেল, সবগুলো পেয়ে গেছি। শিক্ষার্থীগণ প্রত্যেকটা অঙ্কে এভাবে ইনফরমেশন সবই দেওয়া থাকবে, ছড়ানো ছিটানো থাকবে, আপনাকে শুধু খুঁজে বের করে নিতে হবে কে কোথায় যাবে। প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে অ্যাপ্লাইং দ্য ভেরিয়েবল কস্টিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লাইং দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। এরপরে 2 নম্বরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলা হয়েছে। তাহলে প্রথমে ভেরিয়েবল কস্টিং সিস্টেম ইনকাম স্টেটমেন্ট করব, আর দ্বিতীয়ত অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট করব। তার পূর্বে আমাদেরকে ক্লোজিং ইনভেন্টরি বের করতে হবে ওয়ার্কিং করে। দেখুন আমরা লিখেছি এখানে ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল। ওপেনিং 4,000, প্রোডাকশন 24,000, সেল 20,000, বাদ দিলে হয় 8,000। ক্লোজিং ইনভেন্টরি ওয়ার্কিং নাম্বার 1 শেষ। এবার আনফেভারেবল ভেরিয়েন্স অফ প্রোডাকশন ইউনিট 50,000 ইউনিট নর্মাল প্রোডাকশন হওয়ার কথা, অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 24,000, তাহলে আনফেভার 26,000 ইউনিট। এরপরে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল 3টা, এই 3টা উভয় জায়গায় যায়। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল, ফ্যাক্টরি ওভারহেড, এই 3টা মিলে এখানে আমাদের দুই পাশে আসলো। ভেরিয়েবলে আসলো 9 টাকা, আর অ্যাবজর্পশনে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 50,000কে 50,000 ইউনিট দ্বারা ভাগ করলে 1 টাকা করে আসে প্রতি ইউনিটে। তাহলে মোট হলো 10 টাকা। 9 টাকা আর 10 টাকা হলো রেট। এখন আসুন আনফেভার হয়েছে 26,000 ইউনিট। এই আনফেভার যোগ করতে হয় কস্ট অফ গুডসেলের সাথে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। ভেরিয়েবল সিস্টেমে প্রোডাকশন আনফেভারেবল ভেরিয়েন্স আসে না, তবে আনফেভারেবল আসবে ভেরিয়েবলের ভিতরে তখন যখন প্রশ্নপত্রে সরাসরি দেওয়া থাকবে। যদি সরাসরি এখানে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল আনফেভারেবল দেওয়া থাকতো 10,000 5,000, তাহলে উভয় জায়গায় আসতো, কারণ ভেরিয়েবল উভয় জায়গায় আসে। এই ভেরিয়েবল আইটেম যেহেতু অ্যাবজর্পশন এবং ডাইরেক্ট উভয় জায়গায় যায়, এই জন্য আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স থাকলে উভয় জায়গায় আসতো। শুধুমাত্র এখানে প্রোডাকশন ভেরিয়েন্স বলে অ্যাবজর্পশনে আসবে। এবার আসলে অঙ্কটা আমরা করি। সেলস হলো 20,000 ইউনিট, 30 টাকা করে 6 লক্ষ টাকা। এখন ডাইরেক্ট কস্টিং সিস্টেমে 3টে স্টেপ করতে হয়। প্রথমে গ্রোস কন্ট্রিবিউশন বের করতে হয়। সূত্র হলো সেল মাইনাস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখবেন। এর আবার এলিমেন্ট 3টা, ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং। তাহলে ওপেনিং ইনভেন্টরি 4,000 গুণ 9 টাকা, 4 নং 36,000, আর প্রোডাকশন 24,000 গুণ 9 টাকা, 2,16,000, যোগ করলে 2,52,000। ক্লোজিং 8,000 গুণ 9 টাকা, 72,000, 8 নং 72, বাদ দিলে থাকে 1,80,000, 6 লক্ষ থেকে বাদ দিলে 4,20,000। এটাই হলো গ্রোস কন্ট্রিবিউশন। নিট কন্ট্রিবিউশন বের করতে হবে, একটা আইটেম বাদ দিতে হবে, ভেরিয়েবল মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং কত বলা হয়েছিল? 10,000 টাকা। কোথায় বলা হয়েছিল? পরস্তে দেখেন লাস্টে বলা হচ্ছে এই যে। তাহলে গ্রোস কন্ট্রিবিউশনের পরে আমরা ভেরিয়েবল মার্কেটিং বাদ দিলাম, নিট কন্ট্রিবিউশন বের হয়ে আসলো। এরপরে আসুন ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট এখানে ফিক্স ফ্যাক্টরি প্রথমে 50,000 আর ফিক্স মার্কেটিং 2টা যোগ করলাম, 10 আর 5 15,000, এটা 65,000, বাদ দিলে থাকলো 3,45,000। এটাই হলো নিট প্রফিট। ভেরিয়েবল কস্টিং সিস্টেম কমপ্লিট। এবার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট করতে হবে 2টা স্টেপে। প্রথমে আপনি কী করবেন? সেল বসাবেন। সেল থেকে গ্রোস প্রফিট বের করবেন। গ্রোস কন্ট্রিবিউশন নয়, এটা গ্রোস প্রফিট অথবা গ্রোস মার্জিন লেখা যাবে। কীভাবে বের করতে হবে? সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড না, শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড। তাহলে বিগিনিং ইনভেন্টরি 4,000 গুণন 10 টাকা। এটা রেট 10 টাকা হলো কেন? এই দেখুন 10 টাকা ভেরিয়েবল কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 10 টাকা, অ্যাবজর্পশনের রেট। তাহলে 10 টাকা গুণন 4, 4 10 কে 40,000 টাকা, আর 24,000 গুণন 10, 2,40,000 টাকা, যোগ করলে হলো 2,80,000। লেস ক্লোজিং ইনভেন্টরি 8,000 গুণন 10, 80,000 টাকা, বাদ দিলে থাকলো 2 লক্ষ টাকা। যেহেতু আনফেভার আছে এই অঙ্কে, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সাথে আনফেভার সবসময় যোগ করতে হয়, আর ফেভার সবসময় বিয়োগ করতে হয়।
তো আনফেভার কত ইউনিট ছিল সেখানে দেখুন 26,000। আর 1 টাকা কোথায় পেলাম? 1 টাকা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, প্রতি ইউনিটের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি কত আছে? 1 টাকা। এই 1 টাকা দ্বারা এই 26কে গুণ করতে হবে, তাহলে 26,000 টাকা আমাদের আনফেভার হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে 26,000 কীভাবে আসলো। 26,000 ইউনিট, প্রতি ইউনিটের মধ্যে 1 টাকা করে ফিক্সড ফ্যাক্টরি আছে, তাহলে ফিক্সড ফ্যাক্টরি আমাদের 26,000 আনফেভার হয়েছে, এখানে গুণ করলাম। গুণ করে 26,000 টাকা 2 লক্ষ সাথে যোগ করলে কস্ট অফ গুডস 2 লক্ষ 26, 6 লক্ষ থেকে বাদ দিলে 3 লক্ষ 74। এটাই হলো আমাদের গ্রোস প্রফিট। 1 নম্বর স্টেপ গ্রোস প্রফিট কমপ্লিট। এবার আসুন নেট প্রফিট বের করতে হবে। এখান থেকে অপারেটিং বাদ দিতে হবে, ফিক্সড কস্ট না, শুধু অপারেটিং বাদ দিতে হবে। অপারেটিং আইটেম সর্বদা 2টা, এই মার্কেটিংয়ের খরচ অর্থাৎ ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং, এই হলো অপারেটিং। তো ভেরিয়েবল মার্কেটিং দেওয়া আছে প্রস্থে 10,000, আর ফিক্সড মার্কেটিং দেওয়া আছে 15,000। 10 আর 15 25,000। 3 লক্ষ 75 থেকে 25 বাদ দিলে 3 লক্ষ 74 থেকে 25 বাদ দিলে 3 লক্ষ 49,000 টাকা নেট প্রফিট অ্যান্সার। তাহলে অ্যাবজর্পশনের রেটে ইনকাম স্টেটমেন্ট আসলো 3 লক্ষ 49 আর ভেরিয়েবল আসলো 3 লক্ষ 45। এখানে 4,000 টাকার ডিফারেন্স আছে, এই 4,000 টাকা রিকনসিলেশন করলে পাওয়া যাবে নেট প্রফিট। তাহলে চেঞ্জ ইন প্রফিট, প্রফিট আন্ডার অ্যাবজর্পশন, প্রফিট আন্ডার ভেরিয়েবল। অ্যাবজর্পশনের প্রফিট বড়, এই জন্য প্রথমে দিতে হয় 3 লক্ষ 49 মাইনাস 3 লক্ষ 45, বিয়োগফল হলো 4,000। এইটাই হলো ডিফারেন্স। এই ডিফারেন্সটা মিল করতে হবে। এটা মিল হবে কোথায়? চেঞ্জিং ইনভেন্টরির ভিতরে। তো ইনভেন্টরি পার্থ ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন, এই অ্যাবজর্পশন ইনভেন্টরি আমরা একটু দেখে আসি প্রশ্নে। দেখুন ক্লোজিং 80,000, ওপেনিং 40,000, বিয়োগফল 40,000। আর ভেরিয়েবল আসুন উপরে, ক্লোজিং 72 আর ওপেনিং 36। 72 থেকে 36 বাদ দিন, তাহলে 72 মাইনাস 36, এটা হলো 36,000। তাহলে ডিফারেন্স কত? 4,000। দেখুন 4,000 টাকায় ডিফারেন্স ইনভেন্টরি পেয়ে গেলাম এবং প্রফিট পেয়ে গেলাম 4,000। 4,000 মিলে গেল, এটাই হলো অঙ্ক, সঠিক হয়েছে। তাহলে আনফেভার কী করতে হবে সেখানে? দেখুন আনফেভার যোগ করতে হবে, কার সাথে? কস্ট অফ গুডস সোল্ডের সাথে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা অঙ্ক দেখুন, 1 সালে আসছে এবং 16 সালেও আসছে। এই অঙ্কটি অনেক সহজ। নাবিদ কোম্পানি, এটা বোর্ডের অঙ্ক। বেশিরভাগই আমার বইতে সব বোর্ডের অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমি সাজাই দিয়েছি। এগুলো করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের খুবই সহজ হয়ে যাবে। আর সবথেকে মজার বিষয় যেটা হলো যে একই জাতীয় অঙ্কগুলি আমি একই ফরম্যাটে রেখে দিয়েছি। আর এগুলো যদি আপনার শেখা থাকে তাহলে আপনি যে কোনো ফিগারের অঙ্ক অ্যান্সার করতে পারবেন। শেখা দেখুন অঙ্ক আমাদের নিয়ম শিখতে হবে। নিয়ম শেখা থাকলে ফিগার চেঞ্জ করতে পারে কিন্তু নিয়ম চেঞ্জ করতে পারবে না। তাই যে কোনো ফিগারে অঙ্ক আপনি অ্যান্সার করতে পারবেন। ঠিক এমন একটা যোগ্যতা আপনাকে তৈরি করতে হবে। আর সেই জন্য আমি ফরম্যাট আবিষ্কার করেছি। এই ফরম্যাটের দ্বারা খুব সহজে মনে রাখা যায় এবং মনে রাখলে সারা জীবন একই রকম নিয়ম থাকে, এই জন্য মনে থাকে বেশি। তো খুব সহজে যেমন মনে রাখা যায়, আবার সবসময় এটা মনে থাকে। এই জন্য ইজি প্লাস আর নোট আমার যে লেখাগুলো এম কে জামান সিরিজের বই, সেখানে দেখুন বাজারে ইজি প্লাস আর নোট চাইলে অনেক সময় প্রতারক ব্যবসায়ীরা এটা আবার নাম নকল করেছে বলে অন্য বইয়ে দিয়ে দেয়। তো এম কে জামান সিরিজের বই দেখে কিনবেন এবং উপরে এম কে জামান লেখা আছে, পিছনে আমার ছবি দেওয়া আছে, এখানে আবার এম কে জামান স্যারও লেখা আছে, এটা দেখে কিনবেন। তা শুন, প্রথমে আমাদের প্রস্তাবে বলি এখানে কি বলা আছে যে বাজেটেড প্রোডাকশন 40,000, এটা হলো নর্মাল, বাজেটেড, টার্গেট, মিনিমাম ইত্যাদি। এই নর্মাল প্রোডাকশন কত? 40,000। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত? 80,000। সেখানে দেখুন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করলে 2 টাকা পার ইউনিট আসবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড মার্কেটিং 20,000। এবার বলছে সেল প্রাইস পার ইউনিট 12 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা। এই স্ট্যান্ডার্ড ভেরিয়েবল এর ভিতর কয়টা আইটেম আছে? 3টা আইটেম আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং। এই 3টা মিলে হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং। আমি অনেকবার এই কথাটি বলেছি যে 3টা আইটেম মিলে হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং। এটা প্রস্তাবিত, এখানে প্রস্তাবিত দেওয়া আছে, তাহলে আপনি বুঝতে পারলেন এটা 3টা আইটেমের সমন্বয়ে 5 টাকা হয়েছে। ভেরিয়েবল মার্কেটিং 1 টাকা। এবার আসুন বসে অ্যাকচুয়াল প্রোডাকশন কত? 32,000। এবার আসুন অ্যাকচুয়াল প্রোডাকশন 32, নর্মাল প্রোডাকশন কত? 40,000। তাহলে আনফেভার হয়েছে কত? 8,000 ইউনিট আনফেভার হয়ে গেছে। আনফেভার যোগ করতে হবে, অ্যাবজর্পশনের সাথে যোগ করতে হয় আনফেভার। এবার বলা আছে অ্যাকচুয়াল সেলস ইউনিট হয়েছিল 29,000 আর ফিনিশড গুডস ইনভেন্টরি ওপেনিং ছিল কত? 1,000। দেখুন ওপেনিং ছিল 1,000, সেল হয়েছে 29, প্রোডাকশন হয়েছে 32, তাহলে ক্লোজিং ইনভেন্টরি কই? ক্লোজিং ইনভেন্টরি বের করতে হবে। সূত্র কি? ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল।
তাহলে এখানে 4000 ক্লোজিং পাওয়া যাবে। এবার আসুন আনফেভারিয়েবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েবল। শিক্ষার্থীগণ, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল আনফেভার কত টাকা? 5000 টাকা। আমরা পূর্বের অঙ্ক সমাধান করার সময় বলেছিলাম যে যদি কখনো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল আনফেভারেবল ভেরিয়েন্স দেখানো হয়, অর্থাৎ ভেরিয়েবল ভেরিয়েন্স বলা হয়, তাহলে অবশ্যই সেই আনফেভার দুই জায়গায় যায়, অর্থাৎ ভেরিয়েবল সিস্টেমেও যোগ হয়, আবার অ্যাবজর্পশন সিস্টেমেও যোগ হয়। তো এইটা আমাদের দুই জায়গায় যোগ হবে। তো আসুন ইনফরমেশনটা আমরা পড়ে নিলাম। এখন আমাদের প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট, ডাইরেক্ট কস্টিং সিস্টেম অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। এখানে রিকনসিলিয়েশন চাওয়া হয়নি। তো প্রথমে আমরা ওয়ার্কিং করে নিলাম যে ক্লোজিং সমান সমান ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল। এখানে আমরা পেয়ে গেলাম কত? 4000। এবার আসুন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেওয়া আছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 5 টাকা 5 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80000 ভাগ 40000, এতে আসে 2 টাকা, 5 আর 2 7 টাকা অ্যাবজর্পশনের রেট, আর 5 টাকা ডাইরেক্টের রেট। এবার আসুন ডাইরেক্ট কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। এখানে 3টা স্টেপ করতে হবে। প্রথমে সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন পাওয়া যায়। দেখুন কস্ট অফ গুডস সোল্ডের আইটেম হলো 3টা। ওপেনিং ইনভেন্টরি 1000 গুণন 5 টাকা 5000 টাকা, আর প্রোডাকশন 32000 গুণন 5 টাকা 1,60,000 টাকা। আচ্ছা, এই দুইটা যোগ করে বাদ দিতে হবে ক্লোজিং 4000 গুণন 5 4 5 20,000 টাকা। এর সাথে আমাদের যোগ করতে হবে আনফেভারিয়েবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। কস্ট ভেরিয়েন্স 5000 টাকা আনফেভার পেলেন, আমরা পেলাম কোথায়? এই দেখুন প্রস্তে দেওয়া আছে। প্রস্তে দেওয়া থাকলে এই ভেরিয়েবল ভেরিয়েন্স দুই জায়গায় যায়, সেটা ডাইরেক্ট কস্টিংয়ে যোগ হয় এবং অ্যাবজর্পশন কস্টিংয়ে যোগ হয়। তাহলে এখানে আমরা যোগ করলাম 5000 টাকা, যোগ বিয়োগ করে কস্ট অফ গুডস সোল্ড 1,50,000, 3,48,000 থেকে 1,50,000 বাদ দিলে 1,98,000 টাকা গ্রোস কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন এখান থেকে নিট কন্ট্রিবিউশন বের করতে হবে, ভেরিয়েবল মার্কেটিং বাদ দিতে হবে। ভেরিয়েবল মার্কেটিং বলা হয়েছে প্রশ্নে 1 টাকা পার ইউনিট অফ সেল, যা বিক্রি হবে প্রতি ইউনিটে 1 টাকা করে বিক্রি খরচ হবে। তাহলে 29,000 বিক্রি হয়েছে, 29,000 গুণন 1, 29,000 টাকা ভেরিয়েবল মার্কেটিং শেষ। নিট কন্ট্রিবিউশন বেড়ে গেল 1,69,000 টাকা। এখান থেকে বাদ দেবেন ফিক্সড। ফিক্সড আবার দুইটা, ফিক্সড ফ্যাক্টরি 80,000, ফিক্সড মার্কেটিং 20,000, মোট হলো 1 লাখ। 1,69,000 থেকে 1 লাখ বাদ দিলে 69,000 টাকা। এটাই হলো নিট ইনকাম। আশা করি বুঝতে পারছেন। এটা হলো ডাইরেক্ট কস্টিং সিস্টেম। এবার আসেন অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং হলো প্রথমে দুইটা স্টেপের মাধ্যমে করতে হয়। এটা আছে গ্রোস প্রফিট আর নিট প্রফিট। তো সেল থেকে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট পাওয়া যায়। সেল হলো 29 গুণন 12, এতে আসে 3,48,000 টাকা। আর ওপেনিং 1000 গুণন 7 7,000 টাকা, প্রোডাকশন 32,000 গুণন 7 2,24,000 টাকা, ক্লোজিং 4000 গুণন 7 28,000 টাকা, বাদ দিলে হলো 2,03,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড। আনফেভার কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করতে হয়। তাই আনফেভার এখানে দুইটা হয়েছে। শিক্ষার্থীগণ, দুইটা কী হবে হলো, একটা হলো প্রোডাকশন ভেরিয়েন্স আর একটা হলো ভেরিয়েবল ভেরিয়েন্স। ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স হয়েছে আনফেভার। যেমন আনফেভারিয়েবল ভেরিয়েবল ভেরিয়েন্স 5,000 টাকা প্রসে দেওয়া ছিল, আর আনফেভারেবল প্রোডাকশন ভেরিয়েন্স এটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। কীভাবে পেলাম? যে অ্যাকচুয়ালি আমাদের নর্মাল প্রোডাকশন হওয়ার কথা, নর্মালি প্রোডাকশন হওয়ার কথা 40,000, কিন্তু প্রোডাকশন হয়েছে 32,000। দেখুন, নর্মালি 40,000 উৎপাদন হওয়ার কথা, 32,000 উৎপাদন হয়েছে। তাহলে আনফেভার কত? 8,000। এই 8,000 গুণন 2 টাকা, 2 টাকা পেলাম কোথায়? এই যে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা করে, এই প্রত্যেকটা ইউনিটের মধ্যে ফিক্সড আছে আমাদের 2 টাকা। এই 2 টাকায় হলো আনফেভার। তাহলে 8 2 গুণ করলে 16,000 টাকা, 5 আর 16 21,000 টাকা। এই 21 আর ওই 2,03,000 যোগ করলে হলো 2,24,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড। এবার বিয়োগ করলে আমাদের গ্রোস প্রফিট। এখান থেকে অপারেটিং খরচ বাদ দিতে হবে। সেক্ষেত্রে দেখুন অপারেটিং খরচ কয়টা আইটেম হয়? সর্বদাই 2টা আইটেম হয়। একটা হলো ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং, সবসময় মনে রাখবেন। তো মার্কেটিংয়ের নাম চেঞ্জ হতে পারে, সেলিং, কমার্শিয়াল, মার্কেটিং এভাবে। তো ভেরিয়েবল মার্কেটিং 29,000 ইউনিট বিক্রি হয়েছে 1 টাকা করে, 29,000 টাকা। আর ফিক্সড মার্কেটিং 20,000 টাকা। এই দুটো যোগ করে হলো 49,000 টাকা। এখন 1,24,000 থেকে 49 বাদ দিলে 75,000 টাকা থাকে। এইটাই হলো ওপেনিং ইনকাম, এই অপারেটিং ইনকাম স্টেটমেন্ট। এটা হলো নিট ইনকাম। তো নিট ইনকাম কত? 75,000 টাকা। আর ডাইরেক্ট সিস্টেমে কত? 69। 69 আর 75 ডিফারেন্স কত? 76। এই 6,000 টাকা। এই 6,000 টাকা আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করলে পাওয়া যাবে। যেহেতু এই অঙ্কে রিকনসিলিয়েশন চাই নাই, সুতরাং আমরা এটা দিলাম না।
তো আশা করি আপনারা ফেভার আনফেভার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। আর এরপরে যদি না বুঝতে পারেন তাহলে স্ক্রিনে আমার যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা রিং দিয়ে আমাকে জিজ্ঞাসা করলে আমি এটা আরও বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। বাকি এই অঙ্কগুলি আপনারা আমাদের বই থেকে এটা সমাধান করবেন। এখানে আনফেভারেবল অনেক অঙ্ক দিয়েছি, প্রত্যেকটা এখানে সালের প্রশ্ন 13 সাল 17 সাল এখানে আসছে, এটা 17 সাল, এটা 18 সালেও আসছে, 12 সাল 14 সালেও আসছে। অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট। 5 নম্বর অঙ্কটি দেখুন 4বার আসছে পরীক্ষায়, এটা করবেন। এরপরে এটা আসছে 6 নম্বরটা আসছে 15 সালে। নেক্সট 7 নম্বর অঙ্কটি আসছে 16 সাল। এরপরে আসুন 8 নম্বর অঙ্কটা আসছে 16 সালে। এরপরে 9 নম্বর অঙ্কটি আসছে, এটা 16 সালে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। শিক্ষার্থীগণ, 3টি বিভাগে আমাদের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে দেওয়া হয়েছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট। এজন্য 16 সালেরই 3টি প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে এসেছে। আবার বি পার্টে 3টে প্রশ্ন এসেছে, তাহলে 3টে 6টা, অর্থাৎ 16 সালেরই 6টা প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসুন 16 সাল, এরপরে 17 সাল, 18 সাল, এভাবে 18 সাল পর্যন্ত। 19 সালে পরীক্ষা এখনো হয়নি। শিক্ষার্থীগণ, তাহলে আজকে আপনাদের এখানে বাসার কাজ দেওয়া হলো ফেভার আনফেভারেবল এই অঙ্কগুলি। আর এরপরের ক্লাসে আমরা ফিফো লিফো শিখব। তো ফিফো লিফো শেখার আগে ফেভার আনফেভারের আরেকটা অঙ্ক করব, এই অঙ্কটি আগামী ক্লাসে করব। শিক্ষার্থীগণ, ফেভার আনফেভারের 12 নম্বর অঙ্কটি এটা আগামী ক্লাসে দেখিয়ে দেব। তাহলে আপনারা আজকে যেগুলো দেখলাম এগুলো আপনারা হোমওয়ার্ক করবেন, অর্থাৎ আজকে 11 নম্বর পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত 2 নম্বর ফরম্যাটের 1 থেকে 11 পর্যন্ত এই 11টি অঙ্ক আজকে আপনাদের হোমওয়ার্ক থাকলো। এটা কমপ্লিট করার পরে আমরা 12 থেকে আবার অঙ্ক শুরু করব। তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।